একজন খুনিকে খুঁজে পেতে সময় লেগেছিল 15 বছর। ধরা পড়ার পর সেই ব্যক্তি পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করেছিল, আমাকে শুধু এইটুকু বলে দিন, আপনি আমাকে খুঁজে পেলেন কিভাবে? অর্থাৎ খুনি নিজেও বুঝতে পারেনি সে কোনোদিন ধরা পড়তে পারে। 23 অক্টোবর 2018 রাত 11:45 আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের অফিসার অনিল চৌধুরী ব্যাঙ্গালোরের বিখ্যাত কনস্ট্রাকশন সংস্থা ওরাকেলের বিল্ডিংয়ে ঢুকে সোজা হেঁটে গেলেন সংস্থার এক্সিকিউটিভের কেবিনের দিকে। এক্সিকিউটিভ অফিসারের নাম প্রবীণ ভাটেল। সেই সময় নাইট ডিউটিতে থাকা ওরাকলের এক্সিকিউটিভ অফিসার প্রবীণ তার টিমের সঙ্গে একটা মিটিং করছিল। অনিল চৌধুরী কাঁচের দরজা ঠেলে ঠেলে ঢুকেই প্রবীণের দিকে তাকিয়ে বললেন, হ্যালো মিস্টার তরুণ, কেমন আছেন? প্রবীণও হাত বাড়িয়ে দিলেন পুলিশ অফিসারের দিকে। তারপরেই বুঝলেন জীবনের সব থেকে বড় ভুলটা তিনি করে ফেলেছেন। 15 বছর ধরে যে ছদ্মবেশী থাকছিলেন, কয়েক সেকেন্ডের গাফিলতিতে তা ধরা পড়ে গেছে। অনিল সঙ্গে সঙ্গে বাইরে অপেক্ষা বাকি পুলিশ কর্মীদের ডেকে নিলেন। প্রবীণ বুঝে গেছিলেন পালানোর আর কোনো পথ নেই। পুলিশের কাছে ধরা দিলেন এবং সে একটাই কথা জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে এইটুকু বলে দিন, আমাকে খুঁজে পেলেন কিভাবে? নমস্কার, আমি বিনি, সঙ্গে আলোচনা। আজ আপনাদের এমন একটা খুনের রহস্যের কথা বলবো যা আপনারা শুনলে চমকে উঠবেন। খুন যখন হয়েছিল তখন স্মার্টফোন নামক বস্তুটি বাজারে ছিল না, আর খুনি যখন ধরা পড়লো তখন স্মার্টফোনের বাজার ছেয়ে গেছে। খুনিকে ধরতে সময় লেগেছিল 15 বছর। ডিসেম্বর 2002 আর 5টা মধ্যবিত্ত পরিবারে যেমন বিয়ে হয়, সেভাবেই আড়ম্বরে বিয়ে হয়েছিল তরুণ এবং সজনীর। তরুণ আহমেদাবাদের একটা স্কুলে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক ছিলেন, আর সজনী আহমেদাবাদেরই একটা ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করতেন। বিয়ের পর তার আহমেদাবাদের একটা অ্যাপার্টমেন্টে বাস করতে শুরু করেন। ঘটনাটা ঘটে বিয়ের ঠিক 3 মাস পর, 14 ফেব্রুয়ারি 2003। তখন সন্ধে 7:23 হবে। সূর্য পশ্চিম আকাশে ততক্ষণে ঢলে পড়েছে। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মজুল শহরের সমস্ত প্রেমিক যুগল। সজনী তার বড় দিদির সঙ্গে প্রত্যেক দিনের মতো কথা বলছিল। মিনিট 10 কথা বলার পর ফোন রাখলেন সজনী। এর ঠিক 2 ঘন্টা পর, ঘড়িতে তখন প্রায় 9:30, সেই সময় ফোন বেজে উঠল সজনীর বাড়িতে। সজনীর বাবা ফোন রিসিভ করলেন। ফোনের ওপারে পাগলের মতন কাঁদছিল তার জামাই তরুণ। কন্যার জন্য বুক কেঁদে ওঠে তার বাবার। তরুণ বলেন, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ, সজনীরও অবস্থা ভীষণই খারাপ। বাবা মা দৌড় লাগালেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তখনও তারা জানতেন না এটা তাদের জীবনের সবচেয়ে বড় এবং কঠিন রাত হতে চলেছে। তাদের প্রিয় মেয়ে সজনী ততক্ষণে ইহলোকে ভবলীলা সাঙ্গ করে পরলোকে উদ্দেশ্যে যাত্রা করেছে। সজনীর বাবা মা মেয়ের অ্যাপার্টমেন্টে যখন পৌঁছালেন, তারা দেখলেন মেয়ের মৃতদেহের পাশে বসে এক জামাই তরুণ ক্রমাগত কেঁদেই চলেছে। সারা বাড়ি জুড়ে যত্রতন্ত্র যত জিনিসপত্র ছড়ানো, ভয়ঙ্কর ডাকাতি হয়ে গিয়েছে বাড়িতে। আর সজনীর গলায় তারই ওড়না জড়িয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন ডাকাতের দল। সদ্য স্ত্রীহারা স্বামীর ব্যাকুল কান্না দেখে সজনীর পিতামাতা তাকে সান্ত্বনা দিতে থাকে। তদন্তকারী পুলিশ অফিসারদেরও মন ভিজে যায়।
তরুণের কষ্ট দেখে। সে যতই জাগল পুলিশ অফিসার হোক না কেন, দিনের শেষে সেও তো একজন মানুষ। স্ত্রী হারানোর শোকে স্বামীকে কি করেই বা প্রশ্ন করবে, যে জিজ্ঞাসাবাদ পরে হবে, আগে পোস্টমর্টম জরুরি। যেমন ভাবা তেমন কাজ। সাজনির মৃতদেহ রওনা দিল পোস্টমর্টমের উদ্দেশ্যে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তখন তরুণকে সামলাতে ব্যস্ত। সবাই ততক্ষণে মেনে নিয়েছিল এটা একটা ভয়ঙ্কর ডাকাতি এবং হত্যাকাণ্ড। শুধু মন গড়ল না পুলিশের সাথে আসা স্টিফার ডগের, কুকুরদের জাতি এমন। তরুণের সঙ্গে ঘেউ ঘেউ করেই চলল। তদন্তকারী অফিসারও ধমকে দিলেন প্রিয় পশুটিকে। সে তবুও নাছোড়বান্দা, চিৎকার আর তার থামে না। সাজনির মৃতদেহ নিয়ে যেতেই কুকুরটিকে প্রায় এক প্রকার জোর করে বের করে নিয়ে আসে তদন্তকারী অফিসার। সারা রাত ধরে কেঁদেই চলেছে তরুণ। অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ল যে 15ই ফেব্রুয়ারি এক হাসপাতালে তাকে ভর্তি করা হলো। শরীরের অবস্থা খারাপ থাকায় সে দাহকর্ম করতে পারল না তরুণ। দাহকর্ম সারলেন তার দাদা। এর মাঝে তদন্তকারী অফিসার একবার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন হসপিটালে। সঙ্গে ছিলেন গতকালের প্রিয় পশুটি। তরুণকে দেখা মাত্রই আবারও চিৎকার করা শুরু করলো সে। হাসপাতালে এত আওয়াজ করা যায় না। পুলিশ অফিসারকে ফিরে আসতে হলো, কিন্তু ততক্ষণে তার মনে একটা খটকা জেগেছে। কুকুরটি তরুণকে দেখলেই কেন চিৎকার করছে না? ব্যাপারটা তো সন্দেহজনক। তরুণকে একবার বাজিয়ে দেখাটা জরুরি। এটাই ছিল অফিসারের ভুল। পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি জানা গেল তরুণ নিখোঁজ। সে এমনই নিখোঁজ হলো, আর তার টিকিটও খুঁজে পাওয়া গেল না। দিন গেল, মাস ফুরলো, বছর ঘুরলো, তরুণের কোনো খোঁজ নেই। সাল 2006। সাজনির বাবা মা দেখা করলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সিএম অফিস থেকে সোজা ফোন গেল ক্রাইম বেঞ্চে। নূরে চড়ে বসলেন ও পুলিশ আধিকারিকরা। ফের তদন্ত শুরু হলো জোর কদমে। এবার তদন্তের ভার পড়ল জয়েন্ট কমিশনার AK শর্মার উপর। এবারও পুলিশের হাতে এলো শুধু ব্যর্থতা। বছর ঘুরতে লাগলো, আরো 6 বছর পেরিয়ে গেল দেখতে দেখতে। 2012 সালে সজনির ফাইল উড়ে এসে পড়ল সেই সময়কার ডিসিপি দীপান ভাজনির টেবিলে। কেস ফাইল হাতে আসার পর দীপান ভাদ্দানার প্রথম থেকে আবারও তদন্ত শুরু করলো। ডাকা হলো সজনিকে কেসের সঙ্গে জড়িত সমস্ত চরিত্রদের, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ বাদ গেল না। 4,000 ফোন নম্বর ট্র্যাক করা হলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তরুণকে। ওদিকে 17ই ফেব্রুয়ারি 2003 ভোপালের বাসিন্দা প্রবীণ পটেল নামের এক ব্যক্তি সকাল থেকেই ভীষণ উত্তেজিত। বহুদিন পর কলেজের এক বহু পরিচিত সিনিয়র দাদা যোগাযোগ করেছিল তার সঙ্গে। জরুরি প্রয়োজন, তাই দেখা করতেই আসছেন। সময় মতো দেখা হলো তাদের দুজনের। প্রবীণের সিনিয়র দাদাটি জানালেন ব্যবসায় তার প্রচুর ক্ষতি হয়েছে, তাই তার একটা চাকরির দরকার। প্রবীণ তার কোচিং সেন্টারে ইংলিশ টিচারের চাকরি দিলেন তার সিনিয়র দাদাকে। দুজনের সম্পর্কের গভীরতা বাড়ল। প্রবীণের পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করা শুরু করলো সেই দাদা। এই সুযোগে সিনিয়র দাদাটি প্রবীণের সমস্ত ডকুমেন্ট জোগাড় করলেন কয়েক বছর ধরে। ততদিনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও এসে গিয়েছে।
প্রবীণের আধার কার্ড, পাসপোর্ট সব বের করলেন সেই সিনিয়র দাদা। তারপর সেখানে নিজে ছবি বসিয়ে প্রবীণ নামে নতুন জীবন শুরু করলেন সেই সিনিয়র দাদা। আসল প্রবীণ জানতেও পারলেন না এই ঘটনাটা। এরপর 2012 সালে তিনি পৌঁছালেন ব্যাঙ্গালোর এবং সেখানেই প্রবীণ ভাটেলের নাম নিয়ে ওরাকল নামক এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা স্যালারির একটা চাকরি জুটিয়ে নিলেন। এরপর তার আলাপ হলো নিশা নামের একটা মেয়ের সঙ্গে। প্রবীণ উফ তরুণ নিশাকে বলল সে অহনাথ, তার এ পৃথিবীতে কেউ নেই। আলাপ ক্রমশ প্রেমের পরিণতিতে এলো, বিয়েও হয়ে গেল দুজনের। ব্যাঙ্গালোরে একটা লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করলেন তারা। নিশা জানতেও পারল না যার সাথে সে বিয়ে করেছে সে তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে। 2 সন্তান এবং স্ত্রীর সঙ্গে ব্যাঙ্গালোরে বাস করতে শুরু করলেন প্রবীণ ওর ফ্রেন্ড তরুণ। প্রবীণ ওরফে তরুণ। এদিকে পুলিশও হাল ছাড়বার পারত না, মরিয়া হয়ে তরুণের খোঁজ করেই চলেছে তারা। ইতিমধ্যে তরুণের পিতা মারা যায়। 2012 সালে মারচরবাসী তরুণের মা অনিমা দেবী তার বাড়ির আশেপাশে ভাড়াটে হিসেবে বাস করতে শুরু করেন পুলিশের একটা দল। পাড়া প্রতিবেশীর সামনেও আলাপ জমান তারা, আনাম্মার সামনেও আলাপ করেন। পাড়ার প্রতিবেশীদের থেকেও তারা জানতে পারে অনাম্মা দেবী এক সন্তান থাকে আহমেদাবাদে আর এক ছেলে বোধহয় দক্ষিণ ভারতে থাকে। বোধহয় শব্দটার উপর ভিত্তি করে আর তদন্তে এগোনো যায় না, সার্ভেলেন্স আরো শক্ত করা হলো। আনামা দেবীর প্রত্যেকটা মুভমেন্ট ফলো করতে থাকলো পুলিশ। বেশ কিছু বছর ফলো করার পর পুলিশ জানতে পারলো আনাম্মা দেবী মাঝে মাঝে কেরাল যায়, আবার কেরাল থেকে ব্যাঙ্গালোর আসেন। সে আসতেই পারেন, একলা মানুষ হয়তো আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান, এ আর এমন কি। আর নিশা নামক এক মহিলা মাঝে মাঝে খোঁজ নেন আনাম্মা দেবী। তবুও আনাম্মা দেবীর ফোন আসা প্রত্যেকটা কল ডিটেলস পুলিশ খুঁটিয়ে দেখতে থাকেন। না, হাতে কিছুই আসে না। দেখতে দেখতে আরো 6 বছর কেটে যায়। শেষমেশ 2018 সালে প্রথম ব্রেক থ্রু পায় আহমেদাবাদ পুলিশ। আনাম্মার মোবাইলে একটা ল্যান্ডলাইন থেকে ফোন আসে। ল্যান্ডলাইন নাম্বার খুঁটিয়ে দেখার পর পুলিশ জানতে পারে লোকাল পুলিশের সঙ্গে হাত মিলিয়ে যোগাযোগ করা হয় ওরাকেল ইন্ডিয়াতে। চাওয়া হয় সমস্ত এমপ্লয়িদের ডিটেলস। ফের ব্যস্ত হয় পুলিশ। একজনেরও নাম তরুণ না, তবে পুলিশ জানতে পারে প্রবীণ ভাটেলের নামে এক ব্যক্তি আনাম্মাকে ফোন করেছিলেন। পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে এই প্রবীণ ভাটেলেই হলেন সেই ব্যক্তি যার স্ত্রী নিশার সঙ্গে মাঝের মধ্যে কথা বলেন আনাম্মা। পুলিশ আইডেন্টিফাই করে তরুণের সমস্ত পুরনো ফটোস জোগাড় করে। তারা জানতো আহমেদাবাদের একটা ভলিবল ম্যাচ চলাকালীন তরুণের ডান হাতে মধ্যমা ভেঙে গিয়েছিলেন, তাই আঙুলটি একটু বাঁকা ছিল। আর দেরি করেনি পুলিশ, সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরে ওরাকেলে ইন্ডিয়ান অফিসের সামনে সিভিল ড্রেসে পুলিশে পাহারা বসিয়ে দিলেন। সবার হাতে তরুণের পুরনো বছরের আগের ছবি। সবাইকে সাফ ইনস্ট্রাকশন দেওয়া হয়, এই ছবির সঙ্গে কারোর মুখের মিল দেখলেই যেন সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে ফোন করা হয়। কিছুদিনের মধ্যেই খবর এলো তরুণের মতো দেখতে একজন লোক ওই অফিসে চাকরি করে বটে, তবে তার নাম প্রবীণ। তারপরেই এলো সেই দিন। অফিসার আনল চৌধুরী রাত 11:45 সিভিল ড্রেস পরে ঢুকলেন ওরাকেল ইন্ডিয়ার অফিসে। প্রবীণ ভাটেলের দিকে স্মার্টলি এগিয়ে হাত বাড়ালেন, বললেন, হাই মিস্টার তরুণ। তরুণ নামটা প্রায় 15 বছর পর শুনেছিল সে, কিন্তু ততক্ষণে সে ভুলবশত হাত বাড়িয়ে দিয়েছিলেন। পালানোর কোনো রাস্তা নেই।
কথায় আছে, বাঘে ছুঁলে 18 ঘা আর পুলিশ ছুঁলে 36 ঘা। পুলিশের হাত থেকে লুকোনো যায়, কিন্তু ধরা পড়তেই হবে, সে আজ হোক বা কাল, কিংবা 15 বছর পর। ধরা না পড়ে উপায় নেই। তরুণের কপালে ঝরতে থাকে ঘাম। কিছুক্ষণ নিস্তব্ধতা। আনিল চৌধুরী হাত মেলানোর সঙ্গেই সমাপ্ত করে ফেলেছে ভাঙা আঙুলটাকে। পুলিশ অফিসারের চোখে তখন যুদ্ধ জয়ের হাসি। তরুণের দুহাতে যখন হাত করা পরানো হচ্ছে, তখন সে একটা কথা বলেছিল, আমাকে শুধু এটুকু বলে দিন, আপনি আমাকে খুঁজে পেলেন কিভাবে? অফিসার এরপর যেটা বললেন তা অনেকটা ফিল্মের ডায়লগের মতো। তাহলে মিস্টার তরুণ, লুকোচুরি খেলা এবার শেষ। আহমেদাবাদ ফেরা যাক। সজনীর বাবা মা এই এতগুলো বছর অপেক্ষা করার পর জানতে চেয়েছিল, আমাদের মেয়েকে মারলে কেন? উত্তরে তরুণ বলেছিল, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমি একজনকে ভালোবাসতাম, তাই স্ত্রীর হাত থেকে নিস্তার পেতে চেয়েছিলাম। ওকে খুন করে গিয়েছিলাম সেই প্রেমিকার কাছে। সমস্ত ঘটনা শুনে ও বলেছিল, আমি কোনো খুনির সঙ্গে থাকতে চাই না। সজনী এবং তরুণের মধ্যে বিয়ের পর থেকেই অশান্তি হতো, মারধরও করতো তরুণ। তবুও শিক্ষিত কর্মরতা সজনী কাউকে মনের কথা বলতে পারিনি। বাবা মা দিদি কাউকে না। বলতে পারলে হয়তো আজও সে অন্যভাবে বাঁচতে পারত। তরুণ সজনীকে ডিভোর্স দিয়ে যাকে ভালোবাসতেন তার সঙ্গে জীবন শুরু করতেই পারতেন। তাহলে গল্পটা হয়তো আজ অন্যরকম হতো। কি হলে কি হতো তা বলা মুশকিল। তবে যা হয়েছে তা হৃদয়ে বাঁধালো। ঘৃণ্য, পাশবিক। প্রেম নিরপরাধ মানুষকে মারতে শেখায় না, বাঁচতে শেখায়, বাঁচাতে শেখায়। দিস ইজ বিনি সঙ্গে আলোচনায় সাইনিং অফ ফর দ্য ডে। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।